একজন জিনকে বন্দী করলো। জি। তো উনি এখন বন্দী করার সাথে সাথে ভাই আপনার বিভিন্ন জায়গায় আগুন ধরা শুরু হইলো। মানে এক কথায় ওই যে মানে ওই বিভিন্ন জায়গায় আগুন ধরা শুরু হইলো যে হুজুর এত বড় কবিরাজ যদি, তা হুজুর এই হুজুরের সামনে এই ঘটনা ঘটতেছে, মানে হুজুর তো আগে বুঝতে কখনো পারছে ঘটেনি। না 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 আগুন ধরাটা মানে একটা বিশাল বড় ঘটনা না। এখানে লুকাইয়া চলতে চলতে মোবাইলটা ফেলে দিল, আমাদের সামনে আমার সামনে যে পায়ের কাছে পড়ে গেল। আচ্ছা ওইটাও গেল, বিছানা উল্টাই দিল, ওইটাও গেল। এখন আমি এই দরজার মুখে এখানে একদম দাঁড়াই আছি, দরজার মুখে দাঁড়াই আছি, সারাম করে দরজাটা বন্ধ হয়ে গেল অটোমেটিকলি। ঘরে কেউ নাই, ঘরে লাইট দেওয়া ছিল না, ঘরে লাইট জুড়ে দিল। আমার নাম মোহাম্মদ সালেমান আলী। আমি এখানে পাশেই এক মসজিদের ইমাম। তো আঙ্কেল আমার খুব ভালো একজন মুসল্লি। আঙ্কেলের সাথে আমার মানে মানে মনের কথা এবং কি পারিবারিক কথা সব কিছু আলোচনা হয়। জি। তো আঙ্কেল রংপুর গেছে চিকিৎসার জন্য রংপুর যেয়ে ওই গাইবান্ধা ওনার বেটির বাড়ি, ওখানে বেটি জামাই চাকরি করে, ওই সুবাদে উনি জামাই বাড়ি গেছে, ছিল দীর্ঘ 10-12 দিন। এর মধ্যে আঙ্কেলের সাথে আমার যোগাযোগ হয়। তা আঙ্কেল আসলো, আসার পরে বাড়িতে আসে আমাকে মসজিদে যা বলতেছে দেখা করে যে আঙ্কেল আমার বাসায় তো কারেন্ট নাই, আমি যে আসলাম অসুস্থ লোক, আমি তো ঘুমাইতে পারবো না। তা আমারও খুব টেনশন উঠে গেল, কেন আঙ্কেলকে আমি খুব ভালোবাসি, আঙ্কেল আমার খুব ভালোবাসে নিজস্ব লোক। তো আঙ্কেল ওই যে মেকারের কথা বললো, মেকারকে ফোন দিচ্ছে, মেকার বলতেছে যে আজকে আমার হবে না, আমার রাত অনেক হইতে পারে, আমি অনেক দূরে আছি। তো আমিও চেষ্টা করলাম যে আমারও এক পাশে এক খুব ভালো মেকার আছে, তো ওনাকে আমি নাম্বার করে মানে সংগ্রহ করে ফোন দিলাম। ওই মেকারও বলতেছে ভাই আমি মানে এমন কাজ করতেছি ছেড়ে যাওয়ার মতো না, আর আমার যে হেল্পারগুলো আছে শুক্রবারের দিন এগুলা সবাই মনে করেন যে একটু আলসিয়া, এগুলো আজকে কাজ করবে না, আর আপন কোথায় ঘুরতে গেছে, আর আমি একাই কাজ করতেছি। তো দুজনের মন খারাপ তো মনে করেন যে আর চলে গেলাম, আর রাতে হইল না। এখন আঙ্কেল তারপরের দিন মেকার হয়তো বা আসে ঠিক করে দিচ্ছে, দেওয়ার পরে যাই বলতেছে যে আঙ্কেল আমার দরজার সামনে পায়খানা করছে, আবার কারেন্টে কাটাকট কাটে ফেলছে। হ্যাঁ এগুলা কাটাকট বলতে আঙ্কেল এগুলা এটা সমাধানের জন্য। তারপরে শুনেন এগুলা শোনার পরে আপনার আঙ্কেলকে আমি প্রথমে এক পর বুঝাইলাম যে আঙ্কেল কোনো জায়গায় বড় ফলস হয়েছে না, এত ঘন ঘন কাটার কথা না। তারপরে এইভাবে আপনার মনে হয় যে 4 থেকে 5 দিন কাটে গেল। আর এনসিবি লাগানোর জন্য ওই মেকার আপনার পরামর্শ দিচ্ছে, মেকার লাগানোর পরে তখন আমি নিজেই যাই আবার এনসিবি আপনার কিনে দিলাম। কিনে দেওয়ার পরে এই রাস্তার সামনে আপনার যেখানে আমরা সাক্ষাৎ হই, এখানে আসি, আজানের সময় হয়ে গেছে, বাসা থেকে ফোন আসছে কারেন্ট নাই, মানে কারেন্ট লাইন মানে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর কি। আর আঙ্কেল যাই একটা মজার ঘটনা যায় আমাকে বলতো প্রথমে যে লাইন কাটে যাচ্ছে, পরে যায় বললো যে আঙ্কেল এক পাশে খুলে দিছে, তারপরে যায় বলতো কি মাঝখানে কাটে দিছে। যখন আমাকে বললো যে মাঝখানে কাটে দিছে বা এক পাশে খুলে দিচ্ছে, তার কোনো সময় থাকতেছে কোনো সময় তার থাকে না, তখন আমার মাথার মধ্যে একটা সন্দেহ চলে আসলো যে এটা মনে হয় জিনের কাজ। তবে আঙ্কেলকে আমি বলিনি, তো আঙ্কেলকে বলিনি। এনসিবি যেদিনকে আঙ্কেল নিয়ে আসলো পাঠাই দিলাম, আমি গেলাম মসজিদে যে নামাজ পড়লাম, আঙ্কেল আর মাগরিবের নামাজ বাসায় বসে আমি মসজিদে পড়ছি। এবার আঙ্কেল ইয়াসার নামাজ পড়তে যায়, আমাকে বলতেছে যে আঙ্কেল আমি তো সূরা ইয়াসিনটা অন করে দিয়ে কাটাকাট লাগাচ্ছিলাম আর মোবাইলটা ওখান থেকে ফেলে দিছে। আর আমারও একটু মনের মধ্যে একটি আসলো যে আঙ্কেল কাছের লোক আমাকে কয়েকদিন যে বলতেছে, আর আমি বাসায় যাই সশোকে জিনিসটা পর্যবেক্ষণ করতেছি না, তা আজকে একটু যাই পর্যবেক্ষণ করে আসি। তো ইয়াসার নামাজ পড়ে ভাই মসজিদ থেকে এখানে আসছি, আর এমন ঝড় বৃষ্টি, আর আঙ্কেল যে বলছে যে মোবাইল ফেলে দিয়েছে, এটা আমার কিন্তু বিশ্বাস হয়নি সত্যি কথা। যে ওয়ার্ডরোব থাকে হয়তো বা কিছু আছে বা পিছলে পড়ে যেতে পারে। তখন আসলাম, আসে মনে করেন যে আমি গোটা ঘর, এমন কিন্তু ঘটনা ঘটছে, মানুষ কিন্তু ঘটনা ঘটাইছে আপনার লাহের ওই পাশে, যেখানে সেখানে আগুন ধরাই দিত, কিন্তু পরে আপনার হইলো কি যে মানুষ ধরা পড়ছে। তা আমি আসে গোটা ঘর, যেহেতু আঙ্কেল বাসায় ছিল না, মোবাইল লাইট ধরাই চৌকির নিচে, খাটের নিচে, ওয়ার্ডরোবের পিছনে, আলনার পিছনে, 3টা ঘরে এবং খড়ি ঘর, রান্নাঘর যা আছে সবগুলো ভালো করে পর্যবেক্ষণ করলাম যে কোনো লোক আছে নাকি। বুঝলি না, কোনো লোক তো নাই। লোক না তো পরে আঙ্কেলকে নিয়ে আমি বসলাম এবং কোন কবিরাজের কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। তো সর্বপ্রথম আমার আপনার কথা মনে পড়লো, তো মনে পড়ে আঙ্কেলকে বললাম যে আমার বন্ধু তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত। নাম বললেন? হ্যাঁ আমার বন্ধু ফরাদ রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, ও মনে হয় আসবে না, ও ব্যস্ত লোক, ও আসবে না। সরাসরি বলে দিলাম যে ও হয়তো বা আসবে না, ওর চাপ অনেক, কারণ এইদিকে স্কুল,
এদিকে স্কুলের প্রধান শিক্ষক, নিজের প্রতিষ্ঠাতা, এদিকে আপনার মানে আমাদের ইউনিয়ন সভাপতি, জামাতের আমির, মানে সব কিছু ভাবে আমি মনে করলাম যে ই করলাম যে উনি আসতে পারবে না। তো যাক, আমি তাহলে বললাম যে হুজুরকে একটু স্মরণ করি, তাহলে যে হুজুর তো গেলে কাজে করে, তো একটু স্মরণ করি। হুজুরকে স্মরণ করলাম। তো হুজুর আমাকে বলল যে ই করো সুলেমান, তেল টেল পুড়ে দিল। দেওয়ার পরে আমি আবার ফের কী করলাম, আঙ্কেল যে দেন, এবার মোবাইলটা যদি ফেলে দিল, আমার মাথায় যে ওইটাই খুঁতখুঁতি যে মোবাইল ফেলে দিল কি আসলেই বাস্তব। তা আমি মোবাইলটা আনে এই জায়গায় মাঝখানে রাখলাম, যে এখান থেকে মোবাইল পড়ার কথা না, হ্যাঁ, কেউ যদি না ফেলে দেয় মাঝখানে। তো রুকাইয়াটা জুড়ে দিয়ে আমরা ওখানে সামনের দরজার ওইখানে বসে আছি, চেয়ার নিয়ে, আর বৃষ্টির মধ্যে সবাই আমরা একসাথে, হুমায়রাও আমাদের সাথে। জি, যে বলবো যে ও ঘোরা ছিল না, ও আমাদের সাথে, আমরা গোটা ওনাদের গোটা ফ্যামিলি এবং আমি সবাই একসাথে বসে গবেষণা করতেছি কোন কবিরাজ ধরা যায়। আর আমার তো পুরো ডাউট হয়ে গেছে যেটা। তখন এখানে রুকাইয়া চলতে চলতে মোবাইলটা ফেলে দিল, আমাদের সামনে, আমার সামনে যে পায়ের কাছে পড়ে গেল, পড়ে যায় মোবাইলটা যে আগে একটু ভাঙছিল, এবার পুরো ডিসপ্লে শেষ। তা আঙ্কেল যখন কাজ করলাম, আঙ্কেল আপনার দুইটা মোবাইল, একটা যাক সমস্যা নাই, বললাম আর কি। বলার পরে তখন আপনাকে ভয় লাগেনি? না, আমার তো যে সত্যি কথা বলতে কি, আপনার কিছু বিদ্যা আমি আমরা যখন এক্সট্রা আলিমে পড়তাম, আমার তো তখন মোটামুটি কিছু বিদ্যা আমার ছিল। এই বিদ্যাগুলোর কারণে আমি জানি এবং আমার শরীর বন্ধ বা আমার ভালো একটা অভিজ্ঞতা আছে, আমার ভয় লাগেনি। তা আঙ্কেল আমাকে এর মধ্যে বলতেছে, আঙ্কেল চলুন তো ঘরে যাই, হয়তো বা কাটা করে তারা খুলে নিয়ে চলে গেছে। তা আসে দেখি কাটা করে, তার না কাটা করেই নাই। আবার গোটা ঘর খুঁজলাম এই বৃষ্টির মধ্যে, খোঁজার পরে দেখি যে আপনার খালি ওখানে বের হবো, দরজার মুখের মধ্যে যাই দেখি কাটা গোটা আপনার আশ্রয়ে মানে ভাঙ্গে 3 টুকরা করে রাখছে, 3 টুকরা করে রাখছে। যাক, হুজুরকে বিষয়টা জানানো হলো। জানানোর পরে তখন আপনার হইলো, আপনার ওই হুজুর তেল টেল পরে দিল, করলো। তখন আর অন্য কোনো সরিষা, তখন আর অন্য কোনো কিছু হয়নি। আপনার ওই মুহূর্তে কারাগারটাই হারাই গেছে। তখন আমি রাত 1টা পর্যন্ত ছিলাম। থাকার পরে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখি কালকে তো হুজুর মনে হয় আসবে। তো হুজুর নাকি বলে 2জন তুলারাশি লোককে বলছে, একজন তুলারাশি প্রথমে বলছে যে আমি যাব, ঠিক আসার আগ মুহূর্তে ওনাকে বলছে আমি যাব না, ভয়ে। আরেকজন পরে ঠিক করলো উনিও আসবে। তো হুজুর এক জায়গায় গেছিল, ওইখান থেকে আসার কথা এখানে, তো আবার বলল যে ওই লোকও যাবে না। তো হুজুর আসলে আসতে আসছিল, মন থেকে আসতে আসছিল। আমি ফোন দিছি, আমাকেও উনি খুব ভালোবাসে, আসতে আসছিল, কিন্তু ওনার যে লোকটাকে নিয়ে আসবে তুলে আসি, ওই লোকগুলো আসবে না। তখন আমার মাথা একদম পুরাই গরম হয়ে গেলো যে আঙ্কেলকে আমি কথা দিয়েছি যে আমার হুজুর আসবে, আমার পরিচিত লোক আসবে, আর আঙ্কেলের বাসায়। তো তারপরের দিন কি হয়েছে, আপনার রাত্রে তো কাটাকট ঘটনা ঘটছে। তারপরের দিন আমি আবার ফের দুপুরের আগে আসলাম যে আঙ্কেলকে বাসায় একটু দেখে আছি কী অবস্থায়। আমি আসতে কি হয়েছে আপনার, এখানে এসে দাঁড়াইছি, আঙ্কেল ঘরে যাচ্ছে, আমাকে জানি কি জানি আমার সাথে যাওয়ার জন্য নাকি মনে কি আনার জন্য। পিছন থেকে আঙ্কেলকে কি করলো আপনার, ওই যে ময়লা ঝুড়ি দিয়ে আপনার দিল ঝাঁটা, ময়লা ঝুড়ি দিয়ে। হ্যাঁ, আচ্ছা আঙ্কেলকে পায়ে লাগছে না লাগছে দেখিনি, হ্যাঁ তোমার সাইডে পড়ছে। তখন আবার বললাম আপনার চেয়ার আমার সামনে আসছে, চেয়ারটা ফেলে দিল। আচ্ছা ওইটাও গেল, বিছানা উল্টাই দিল, ওইটাও গেল। এখন আমি এই দরজার মুখে এখানে একদম দাঁড়াই আছি, দরজার মুখে দাঁড়াই আছি, সারাম করে দরজাটা বন্ধ হয়ে গেল অটোমেটিকলি। ঘরে কেউ নাই, ঘরে লাইট দেওয়া ছিল না, ঘরে লাইট জুড়ে দিল। হ্যাঁ, দরজা লাগাইতে ঘরে লাইট দিয়ে দিল। তখন আমি বুঝে আর ফাইলদামি করার জায়গা পাইছি না, এই দুপুরও গেম করতে হয়। তো আঙ্কেলকে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে রাত্রে তো সন্ধ্যায় হুজুর আসার কথা, হুজুর তো মনে হয় আসলে মাথা খুবই গরম, মানে খুবই টেনশনে পড়ে গেলাম যে আঙ্কেল পড়ছে টেনশনে, আমি পড়ছি টেনশন এবং লজ্জিত, দুটাই আমি হয়ে গেলাম আর কি, যে কেমন হয়ে গেল কথা দিয়ে কথা মানে যে। হ্যাঁ, এখনো তো হুজুরেরও দোষ নাই, কারণ হুজুর লোক না, আবার কিভাবে আসবে, আসে একা আসতে লাভ নাই, তাও আবার ঠিক। হ্যাঁ, তখন মনে করেন যে আমি এই কালীতলা নামে এখানে জায়গা আছে, তা আমার পরিচিত একজনের মাধ্যমে মানে গল্পে তখন বললো যে তোলা আসে, তখন ফোন নাম্বার দিল, ওই ছেলের বাপকে ফোন দিলাম, ওই ছেলে বাবা নাবান টাবান দিত। যেমনি বিষয়টা একটু শুনলো, কিছুক্ষণ পর বলতেছে আমি আর নাবান টাবান দিই না, আমি আর এইগুলো বেশি যাই না, এগুলো ভালো কাজ না। মানে কথায় ঘটনা শোনার পরে মানে পরে একদম মানে পুরো সাইড। তখন আমি বুঝতে পারলাম যে না, এরা মনে হয় এদেরকে ভয় দেখানো হচ্ছে। তো উনি বললো যে আরেকটা লোক দিব। ওই লোকটাও বলতেছে, ওই লোকের কাছে যাই বলতে, ওই লোক কিছুক্ষণ পর বলতেছে যে না, আমি ওদেরকে টাকার অনেক অফার করছি, যা আসেন আপনাদের তো দিনে আপনাদের কাজ করেন, 500-700 টাকা হাজিরা পান, আমি 1500-2000 টাকা আপনাদের খেলে আসলে 1 ঘন্টার জন্য দেবো। আমি আঙ্কেলকে বলিনি,
কেন যে আমার যে একটা লোকের দরকার ওই সময়, লোকটা পাচ্ছি না, তারপরে ভয় হ্যাঁ, আসতেছে ভয় আসছে। তখন এই ঘটনা ঘটার পরে তখন আমি তো হুজুরকে না, আঙ্কেলকে না করলাম, আঙ্কেল আমার দ্বারা আর হলো না। আমি নিজেই তখন আত্মসমর্পণ করলাম যে আমার হুজুর আসতেছে না, আপনি দেখেন। তা আঙ্কেল ফিরার মধ্যে ওনার জামাই হুজুর, উনি ফের একজনের সাথে আপনার কথা বললো, এদিকে তো ওই হুজুর আসলো। তো ওই হুজুরের প্রতি আমার আসলে চিকিৎসা করলে সব ডাক্তারের চিকিৎসাতে আপনার ডাক্তার রুগী সুস্থ হয় না, তো মানে সবার কবিরাজ যে খাটবে সব জায়গায় সেটাও না, কিন্তু মনে করেন যে হুজুরের প্রতি আমার একটা মন খারাপ, যেটা আপনার প্রতি আগে থেকেই আস্থা ছিল আমাদের, এবং কি আঙ্কেলেরও ছিল গল্প শোনার পরে, কিন্তু হুজুরের প্রতি হুজুর এই কাজটা করতে পারেনি। আমার হুজুরের প্রতি এই জন্য খুবই মন খারাপ যে হুজুর আসার পর বাড়ি কিন্তু এমনি মানে টুকিটাকি ফেলাফেলি বা কাটাকাট খোলাখুলি এইটুকু হতো, কোনো বড় ধরনের কোনো ক্ষতি কিন্তু হয় নাই। আর বাসায় তাবিজ পাওয়া গেছিলো এগুলাই, কিন্তু অন্য কারো কোনো ক্ষতি হয় নাই। কিন্তু হুজুর আসাতে আপনার মনে করেন যে কী হয়েছে ক্ষতি, আপনার ওই যে হুমায়ুনের উপরে একটু আপনার আসর করলো, করার পরে হুজুর করলো বন্দি একটাকে, একটা হিন্দু একটা জিয়াকে একজন জিনকে বন্দি করলো। জি। তো উনি এখন বন্দি করার সাথে সাথে ভাই আপনার বিভিন্ন জায়গায় আগুন ধরা শুরু হইলো। মানে এক কথায় ওই যে মানে ওই বিভিন্ন জায়গায় আগুন ধরা শুরু হইলো যে হুজুর এত বড় কবিরাজ, যদি তা হুজুর এই হুজুরের সামনে এই ঘটনা ঘটতেছে, মানে হুজুর তো আগে বুঝতে পারছে ঘটেনি। না 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 আগুন ধরাটা মানে একটা বিশাল বড় ঘটনা না, আতঙ্ক মানে একটা। আতঙ্ক বলতে কি যে কোন পাশে কোন ঘর জিনিসে, মানুষের জিনিসে ঘর কত জিনিসে কত কিছু থাকে, তাই না? তা তো অবশ্যই। প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিস কোনটা কোন সময় জ্বলে যায় ভাই। আর রাত্রে এখন রাতও গভীর 12টা 1টা, কাউকে ডাকলেও তো কেউ আসবে না, শহরের বাড়ি, হ্যাঁ অবশ্যই, বুঝছেন না? এখন আমি খুব একটা মানে আতঙ্কে পড়ে গেলাম। এক পর্যায়ে আমি আগুনটাকে সত্যি সত্যি কি আগুন নাকি মানে জাস্টিফাই করার জন্য একবার আগুনটা আমি নিয়ে ধরছি হাত দিয়ে, যে আমাদেরকে ভয় দেখাচ্ছে না আসলে জাস্টিফাই সত্যিকারের আগুন, দেখি আমার হাত জ্বলে গেছে। সাথে সাথে আমি হাত আগুন ছাড়া দিলাম, ছাড়া দিয়ে অরিজিনালি আগুন এটা। তখন কিছু আগুন আমি ভিডিও করলাম, ভিডিও করার পরে তারপর এই ঘরে যাচ্ছি যেখানে যাচ্ছি মানে হুমায়রা যাক, ওইটা একটা আল্লাহর হুকুম ছিল। হুমায়রা মানে বলতে পারতেছে যে অমুক জায়গায় আগুন, অমুক জায়গায় আগুন, অমুক জায়গায় আগুন, মানে আমরা দৌড়া খালি ভালো। ওরাও তখন তুলার আসি লোক আসলো, ওরা 8-10 লোকের মতন আসলো। আসার পরে মনে হয় যে ওরা সহ আমরা সহ সবাই খালি আগুনেই নিবাচ্ছি, মানে 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 এক কথা হুজুর আর কোনো কাজ করতেছে না, আগুন নিভাচ্ছে। হুজুরের প্রতি ওইটাই আমার মন খারাপ যে হুজুর থাকা অবস্থায়, হুজুর উপস্থিত থাকা অবস্থায় যে এত বড় একটা ক্ষতি, মনে হয় যে কাপড় ক্ষতি জ্বলানো হয়েছে না হইলো কয়টা কাপড় হতে পারে? 30-40টা হবে। 30-40টা? হ্যাঁ, ভালো ভালো কাপড়, লুঙ্গি, আপনার গেঞ্জি, পাঞ্জাবি, শার্ট, এটা সেটা মনে হয় যা যেখানে যেটা পাচ্ছে, বেশ করে হুমায়রা জামারা, আন্টির কাপড়, তারপরে আপাটার কাপড়, মনে হয় যে যেটা পাচ্ছে, হ্যাঁ ওনার গেঞ্জি। তখন এইভাবে করে তারপরে আপনার মনে করেন যে হুজুরের ভিতরে একটু মন খারাপ। তখন আসলে ওরা আপনার দুইজন প্রথমে একজন তুলার রাশি নিয়ে আসলো। ওই তুলার রাশি এখন আপনার না বনে সাহস করে আমার পর না বান্ধিবেন, সাহস পাচ্ছে না। সেই রাত 1টা দিকে আরেকজনকে নিয়ে আসলো, তারপরে একজনের উপর না বান্ধিলাম, একজন এমনি বসে থাকতেছে, কজে একজনকে উড়াই নিয়ে যে চলে যাই, তো হুজুরের কি এইটুকু ক্ষমতা যে উড়াই নিয়ে গেলেও সামলাতে পারবে না? হ্যাঁ, তখন মনে করেন যে যাক একজনকে আপনার মনে রাখলো, রাখার পর না বান্ধিল, না বান্ধে ওকে দিয়ে কোনো কথাই বলাতে পারতেছে না, মানে হাজির হয়েছে কিন্তু কথা বলতে পারতেছে না। হ্যাঁ, বোবা বেলে। তো আমার এক পর্যায়ে তো আমরা তো আপনার সাথে আমি অনেক জায়গায় গেছি, এলা করছি, আমরা জানি, বা এমনি তো আমি হুজুর মানুষ, বিভিন্ন জায়গায় ছুটাছুটি ইলা বানাম অনেক কিছু করছি আপনার। তো ওখানে বসে আমি খালি বললাম যে আপনি কথা বলতেছেন না কেন? আপনি কথা বলেন, যেটা প্রয়োজন সেটা বলেন আপনি। হ্যাঁ, তো এই কথা বলে তো ভাই আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়ে ছিলাম না, আমি তো স্বাভাবিকভাবে ছিলাম। এমন এক জোরে ধমক দিছে, মানে সেই ধমকটা আমি মানে সহ্য করার মতো, বা আমাকে সহ্য করার মতো আমি মানে একটু মনে হয় যে ছিলাম বলে আমি মনে হয় যে অন্য কি হলে অনেক সমস্যা হয়। মানে যে এতক্ষণ ধরে হুজুর বলতেছে তিনি বাবা, কথা বলতে পারে না, এখন ওই বাবা মানুষটাই আপনাকে একটা ধমককে চোখ পাকাই আমাকে ধরতেও গেছে, খালি আমাকে ছুঁতে পারতেছে না, মানে এখানে এরকম এরকম করতেছে আপনার, বুঝছেন? আমাকে ছুঁতে, আমার শরীরটা বন্ধ আছে আগে থেকে, হ্যাঁ আমার শরীর বন্ধ থাকার কারণে আমাকে ধরতে পারতেছে না, কাছে যাই খালি এরকম করতেছে। তো যাক এবার তোরা সেটা তখন সামলাইলো, সামলানোর পরে না ওনারা নাবান টাবান দিল, এটা নাবানে আমার পছন্দ হয়নি বা কোনো কথাও বাইর করতে পারেনি, খালি বললো যে শেষে যে বাড়িটা ওরা দখলে নিবে, এটা ওরা অন্যরা কাজ করতেছে,
তো এখন ওরাই বলতেছে যে এদেরকে ছেড়ে দিতে হবে, যে তুলা রাশি বোতলটা ছিল জিনটা একটা বন্ধ ওইটাকেও করছিল। ছেড়ে দিতে হবে। ওটাকেও ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমরা কোনো জিনকে মারিও না, কোনো জিনকে বন্দিও করি না। আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। সবাইকে আজাদ করে দিল। হ্যাঁ, আজাদ করে দিল। তখন মনে হয় যেটা বন্ধ করে দেওয়ার পরে ফুকাটাকি করে দিয়ে চলে গেল। তারপরের দিন সকালে আঙ্কেল আমাকে ফোন যে আগুন ধরাচ্ছে। তখন এটা মানে এক কথায় হুজুরে আসার পর থেকে আগুনের সৃষ্টি, আর ওই রাত থেকে মনে হয় যে আমার জ্বরেরও সৃষ্টি, জ্বর। হ্যাঁ, ওই রাত থেকে মানে ওই ধোঁয়া খাওয়ার পর থেকে জ্বর। মানে মনে করেন যে মানে পরিস্থিতি না থাকার মানে প্রিপারেশন না থাকার কারণে বা অজানা একটা ধমক মানে এমন ভাবে দিছে, জি জি সেটা দেওয়ার কারণে মানে খুব হার্ড ধমক, মানে আমি চমকে, আর আমি একটু হার্টে দুর্বল আছি মনে হয় যে সবাই চমকে গেছে। মানে তারপর জ্বর আঙ্কেলকে আমি বলিনি। সেই রাত্রে আমি মনে করেন এখান থেকে 2:30টার দিকে যখন আমি বাসায় যাই, তখন আমার মনে একটু ভয় ছিল। ভয় ভয় হওয়াটা স্বাভাবিক। আমার সাথে টাকা পয়সা কিছু ছিল, 8-10 টাকা ছিল। তখন আন্টিকে টাকাটা দিয়ে আর আমি বাসায় যাইতাম না, যেহেতু আমার মসজিদ তখন এখানে কাছেই, কিন্তু আমার গাড়িটা ছিল বাহিরে। এখন গাড়িটা ঘরে ঢুকাইতে হবে, আর বাড়িতে আমি বলিনি, নাহলে যে গেটে তালা মারতে তাহলে তো হয়ে যেত। গেটও খোলা, তখন আমি আবার ফের তখন ওই পাশ দিয়ে পুলিশ স্টেশনের সামান দিয়ে আমরা তখন বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে তারপরের দিন আমরা যে আবার আসলাম, আসার পরে এগুলো দেখতেছি আঙ্কেল ফোন দিচ্ছে, মানে এখন কি করব। আর ওই দিন আমি বাসায় যাব, ওই দিন মানে আপনার শুক্রবার ভাগ পড়ে গেছে। তখন মানে বাসায় যাব, বাড়িতে বলছি আম্মাকে, আব্বাকে বলছি যে বসায় যাবো। ওরাও মনে যায় অপেক্ষায় আছে যে আমার ছেলে আসবে। তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, আমি বাসায় যাচ্ছি, আমি বাসায় যেয়ে হুজুরের সাথেও দেখা করব, আর আপনার কথা বললাম যে আমার বন্ধুর সাথেও দেখা করব। হ্যাঁ, যে আমি বললাম যে ফরাদের সাথেও দেখা করব, আর হুজুরের সাথেও দেখা করবো, আমি বাসায় যাচ্ছি। তো বাসায় যেতে যেতে বাইরে আমার ধরলো বৃষ্টি, আর বাসায় আপনার যাইতে আমার রাত অনেক হয়ে গেল। আর বাসায় যাই যে আমি গাড়িটা মানে থয়ে খালি কোনো মতো ঘরে ঢুকছি, ঢোকার পর 2টা ভাত খেয়ে ওষুধ খেয়ে কোনো মতো গাড়িটা উঠাই নিয়ে যে আপনার ঘরে ঢুকলাম দরজা লাগাই দিয়ে, আমি আপনার ফজরের নামাজ আর পড়তে পারিনি। মানে এমন জ্বর, আর আপনার মনে কি যে একটা অবস্থা। ঠিক 8টা যখন বাজছে তখন আমার হয়েছে আপনার ওই এক প্রকার আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে, আমার এরকম কখনো ছিল না। এটাকে আপনার মনে হচ্ছে যে ওই দিন রাতের ঘটনা ঘটার পরেই ঘটনা হচ্ছে, মানে জ্বরটা আর কি আমার ইফেক্ট। হ্যাঁ, জ্বরটা আর কি, জ্বরটা আপনার বসে না। তখন মনে করেন যে ওই বাসায় আপনার মনে করেন করলাম, ওই আমি ঘরে যে মরে থাকি তো দরজাও খুলতে পারবেন, তাড়াহুড়া করে দরজাটা খুলে আমি বাইরে আসে পড়লাম। আব্বা আর মা দৌড়ে আসলো, আসে আমাকে গরম পানি এনে দিল, খাইলাম। খাওয়ার পরে এর মধ্যে আমার কিছু উপরে আঙ্কেল ফোন দিল যে আপনাদের সাথে আমি যোগাযোগ করছি কি না বা আমি কী করতেছি। তো বললাম যে আঙ্কেল আমার ঘরে শুয়ে আছি, ওদের সাথে যোগাযোগও হয়নি, আমার স্বাস্থ্য খুবই খারাপ। এইভাবে থাকতে থাকতে 11টার পরে উঠলাম, ওঠার পরে খাইয়ে ওষুধ খেলাম। খাওয়ার পরে আপনার মনে করেন যে ওই করলাম, ওই আবার কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আর আঙ্কেলের মধ্যে আরও আঙ্কেল ফোন দিছে, যোগাযোগ হয়েছে নাকি। এর মধ্যে হুজুর আমাকে ফোন দিছে, সুলাইমান কী খবর। তো হুজুরকে বললাম, তো হুজুর বলতেছে যে, তো হুজুরকে আমি বললাম যে আপনি দেখেন চিন্তা ভাবনা করে যে আপনার কি হবে না নাই। তখন হুজুর বললো আমি তোমাকে জানাবো আমাদের হবে কি না। তো হুজুর আমাকে মনে করেন যে জানাইলো যে আমাদের আসলে মানে হবে না। তখন আল্লাহর কি হুকুম, আমি বাড়িডাঙ্গি এই বাসায় ঠাকুর আসার জন্য ঠাকুর রোডে সোনালী ব্যাংক পর্যন্ত চলে আসলাম। কি যে মনে চাইলো যে ঘুরে আবার রাহির রাস্তায় গেলাম। রাহির রাস্তা যাইয়ে ওই যে আমার ভাতিজারা ছিল ওখানে চা খাইতে ঢুকলাম, যে শরীরটা তো ভালো না, একটু লাল চা খাইতে গাড়ির সাথে চলে যাব। আর চা খাই বাইরে হয়ে মনে করেন যে আপনার সাথে দেখা, আর আপনার সাথে দেখা মনে করেন যে একটু রাগেও ছিলাম। এর আগে ফোন দিলাম, 2-1 দিন ফোন ধরেননি, যে কোনো বিষয়ে একটু রাগেও ছিলাম। যাক আপনাকে অনেক কিছু বলছি এখানে আমি, হ্যাঁ, বলার পরে বিষয়গুলো তো এইগুলো আপনাকে বললাম এবং ভিডিও দিলাম। দেওয়ার পরে আমি তো চলে আসলাম। এখন আপনি তো বললেন যে আমি গবেষণা করে দেখি। এখন আপনি আসার পরে আমার বিষয় ছিল যে আপনি যে প্রথম থেকে আসতেন বা আপনাকে নিয়ে আসতাম, ভালো করার ভালো রাখার মালিক তো আল্লাহ। হ্যাঁ, তো মনে করেন যে হয়তো বা আমাদের বাসায় যে ক্ষতিটা মানে আর্থিকভাবে যে ক্ষতিটা হয়েছে, হয়তো বা এই ক্ষতিটা হইতো না। আর্থিকভাবে ক্ষতিটা হয়তো না, হয়তো বা এগুলা তো হচ্ছিল, এগুলো হয়তো বা একটু লাফালাফি কয়েকদিন আর ওই হুজুর আমাদের 3000 টাকা করে দিয়ে ও বাড়ি বলে বন্ধ করে দিছে। দিয়ে উনি আবার পরের দিনে আবার চলে গেছে নোয়াখালী সোনাইমুড়ি ট্রিটমেন্ট করতে, ওখানে চলে গেছে। উনি 3-4 দিন নাই, ফোনও ধরে না, আর মনে করেন যে তখন এইভাবে তো মনে করেন যে ওই আগুন এই পাশে ধরাধরি, আর এইভাবে আপনি আসার পর তো তার আগুন আর ধরেনি। ফিলাফিলি হইতো,
ফিলাফিলি ভাঙাভাঙি এটা সেটা হচ্ছিল। হ্যাঁ, এখন মনে করেন যে মোবাইল নিয়ে যাচ্ছে, এটা নিয়ে ওটা নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে মানে ক্ষতি, মানে আর্থিকভাবে আর ক্ষতি আর করতে পারেনি আর কি। দেখি ইনশাআল্লাহ হ্যাঁ কতটা ভাই যে কি করতে পারে। আমিও মনে করেন যে আমি অন্য কারো বিষয় হইলে আমি এত সময়ও নষ্ট করতাম না, আর এখানে আসতামও না। কষ্টের শুধু কষ্ট মনে রাত করেন বিরাতে যে মনে হয় যে হ্যাঁ, 2টা 2:30 3টা আঙ্কেলের বাসায় গেছে। আঙ্কেলের জন্য এখানে বিশেষ করে জি। আসা, এবং পরবর্তীতে আপনাদেরকে আমি নিয়ে আসছি, হ্যাঁ, আপনাদের সাথে থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ আমার মনে করেন যে এবং কি আসলে মূল উদ্দেশ্য হলো এখানে আসার একটাই মূল উদ্দেশ্য, যেন কাজটা সমাধান হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর রহমতের জন্য আমার উসিলা যেন এটা মনে হয় যে সমাধান হয়ে যায়। আমি মন থেকে এটা চাচ্ছি যে খুব দ্রুত যেন সমাধান হয়ে যায়, কারণ আমারও একটু সময় শর্ট, আর আঙ্কেলও বিপদে আছে। হ্যাঁ, খালি বিপদে মহা বিপদ। মহাবিপদ। আচ্ছা নাও। এই জন্য আপনি মানে ভয় দেখাইছিল কিরকম এটা বলেন তো? ও এর মধ্যে একটা মানে মজার কাহিনী মানে মাঝখানে রয়ে গেছে, আপনি বললেন দেখে মনে আসলো। হ্যাঁ, যে আমি কিন্তু আসলে এগুলাকে ভয় পাই না। আমি এক কথায় বলছি যে আমার কিছু বিদ্যা আছে ফরহাদ ভাইয়ের, ওগুলাই আমি আমার এক সময় করতাম, ভালোই করতাম। আমার দ্বারা বড় বড় কাজ হয়েছে, কিন্তু আমি মাঝখানে ছাড়ে দিয়েছি অন্য এক কারণে। তো আমাকে শেষ পর্যন্ত আমি যেন এই বাসায় না আসি, সেই জন্য বলা হয়েছে আমার এই বাড়িতে সমস্যা, আমার ওই বাড়িতে আমার গ্রামের বাসায় সমস্যা। 2টা বাড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ, তো এখন এই কথা যে আমার বাসায় বলছি আপনার ভাবিকে, এখন মনে করে আপনার ভাবি কোনো মতেই আমাকে এখানে আসতে দিবে না। আমি পুরো ইতিমধ্যে আপনার ছেলের অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমার ছেলেও অসুস্থ, আরো মনে করেন যে চলে আসতেছে না। আপনার ভাবি মনে হয় আরো বেশি ভয় পাই গেল। তখন আমি আঙ্কেলের সাথে চুরি করে আসে দেখা করি, নামাজ পড়তে আসে, মানে বড় অজানা আসে, চুরি করে দেখা করি। যাই হোক, আল্লাহর রহমতে এখন আমরা সুস্থ আছি। এখন তো সুস্থ নাকি আপনি? হ্যাঁ, এখন সুস্থ। যাক। আমার মনে হয় যে কানগুলো আপনার তাই লাগে গেছিল বুঝছেন, এই মানে মোটামুটি। হ্যাঁ, কানগুলো তালি নেওয়ার কারণ কি, ওই যে চিল্লানির পর? মানে অসুস্থ হওয়ার পর থেকে তখন থেকে আর কি কানগুলো সময় তাই লাগে গেছিল। তালিটা এখনো মোটামুটি হালকা আছে আপনার, মানে হজম করার মতো। উনি ওর প্রিপারেশন নিয়ে নেয়, আমরা সিম্পল বসে আছি। এই বলতো যে কথা বলে না কেন, কথা বলো, কথা কেন বলে না, নর্মাল সঙ্গে কথা খালি বলছে। তার মধ্যে উনি এমন ভাবে একটা বিকট শব্দ করলো, মানে আর বলার মতো না। কানগুলো আমার 80% ভালো হয়েছে, আর এখন 20% তালি এখনো আছে বুঝছেন। সব লোক অবাক হয়ে গেছে। তারপর আরেকটা ঘটনা ঘটছে, ওনার জামাই যে নাজিম ভাই, উনি হুজুর মানুষ বলেই মনে করেন যে সাহস করে মনে হয় বাসায়, মানে এই ধাক্কা ধাক্কি ওনার সাথে ধাক্কা ধাক্কি সবকিছুই মোটামুটি হয়। তো যে ওই পাশে যে আসার সময় যে পিলারটা এখানে ঘ্যানটা যখন এসে ঘুরতেছেন, একটু ওনার সাথে কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ, উনি যখন আপনার ঘ্যানটা ঘুরে যখন আসতেছে বুঝছেন না, ওনাকে পিছন থেকে আসে 2 হাতে এইভাবে ধাক্কা দিছে। ওনাকে ধাক্কা দেওয়া উঠিয়ে বেচারা অসুস্থ, ওনারও জ্বর, ওনারও জ্বর। ওনাকে অ্যান্টিবায়োটিক 7টা খাওয়াইছি। আচ্ছা। জ্বর নিয়ে কাঁথা টাকা নিয়ে শুয়ে আছে, কম্বল টাকা নিয়ে, ফ্যানের সুইচ অফ, অতমনি জ্বর, ওই ফ্যানটার মধ্যে ঘুরতেছে। ও এই ফ্যানের আবার বোঝার ঘটনা, এই ফ্যানের সুইচ দেওয়া নাই, হুট করে এখানে এমনি ঘুরতেছে। জ্বর, কম্বল গায়ে শুয়ে আছে এখানে, জি জি ফ্যানটা বন্ধ, ইনশাআল্লাহ। হ্যাঁ আর ফ্যানটা এমনি ঘুরতেছে। নামাজ পড়ি।